জিকে পারপাস অ্যান্ড ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তো যারা প্রাইমারি ইন্টারভিউ বা গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ নিয়ে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে স্পেশাল ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো যে ইন্টারভিউর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নিজের জেলা সম্পর্কে জেনে যেতে হবে। নিজের জেলা সম্পর্কে যতটা ভালোভাবে জেনে যাবে, অবশ্যই যেগুলো ইন্টারভিউ সম্পর্কিত সেইগুলো সম্পর্কে জেনে যেতে হবে, তাহলে তুমি ততটাই এগিয়ে থাকবে। তো 23টা জেলা পশ্চিমবঙ্গের মধ্যে, তার মধ্যে আজকে আমাদের নদিয়া জেলা নিয়ে আমরা আলোচনা করব। এটা প্রাইমারি টেটের ইন্টারভিউ হোক বা গ্রুপ সি গ্রুপ ডি, তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে কাজে লাগবে এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গে যে কোনো চাকরি পরীক্ষায় ইন্টারভিউতে তোমার এই জেলা সম্পর্কে এই ভিডিওটা তোমাকে প্রচুর হেল্প করবে। নদিয়া জেলা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই ছবিটা দেখে বুঝতে পারছো নদিয়া জেলা, তোমরা তো প্রত্যেকেই জানো কোন জায়গাকার ছবি আমি এটা রেখেছি। তো দেখো জেলার নাম হচ্ছে নদিয়া। বেশ, স্থাপনা কালটা জেনে যেতে হবে তোমার। 1948 সালের 23শে ফেব্রুয়ারি এই নদিয়া জেলা প্রতিষ্ঠিত হয়েছিল। 1948 সালে 23শে ফেব্রুয়ারি এই নদিয়া জেলাটা প্রতিষ্ঠিত হয়। যদিও ইংরেজ শাসনে, আরও একটা কথা তোমাদেরকে বলে দিই, ইংরেজ শাসনে 1787 সালে এই জেলার উৎপত্তি হয়েছিল। কিন্তু বর্তমান যে নদিয়া জেলা বলতে আমরা যেটা বুঝি সেটা 1948 সালে 23শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। তোমরা প্রত্যেকে পিডিএফ পাবে, এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। কিন্তু যদি তোমরা ক্লাসগুলো না করো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে না। আমার ক্লাসগুলো সেইভাবেই তৈরি। আমরা শুধুমাত্র পিডিএফ তোমাদেরকে দেবো এরকম নয়, ক্লাসেতে অনেক কিছু তথ্য থাকবে। কাজেই ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো এখানে ভূপ্রকৃতি সম্পর্কে লেখা আছে, কি লেখা আছে? ভাগীরথী, গঙ্গা এবং তার উপনদী যেমন জলঙ্গি, চূর্ণী, ইছামতি, মাথাভাঙা, এই যে সমস্ত নদীগুলো আছে এগুলো সব এর, মাথাভাঙা, জলঙ্গি, চূর্ণী, এই নদী গাঙ্গেয় সমভূমি মানে পলি মাটি দ্বারা এটা তৈরি। ভূমি সমতল উর্বর, কারণ নদীর পলি পড়ে তৈরি, যেহেতু নদীর সেটা উর্বর হবে। দক্ষিণ পূর্ব দিকে ঢালযুক্ত এবং নদী দ্বারা পলি মাটির দ্বারা সৃষ্ট। এখানে পলি সঞ্চয় হয়ে সেই উপত্যকায় মানে নদিয়া জেলাটা অবস্থিত। কাজেই এখানেতে কিন্তু প্রচুর পলি মাটি এবং উর্বর শক্তি, মাটির উর্বরা শক্তি অত্যন্ত বেশি। বোঝা গেল? তাহলে তোমরা বুঝতে পারছো যে গ্রাফটা কিরকম হচ্ছে। এরপর হচ্ছে আয়তন। 3927 বর্গ কিলোমিটার আয়তন হচ্ছে এই নদিয়া জেলা। এটা অ্যাপ্রক্স বা আইডিয়া 3927। ভালো কথা। জনসংখ্যা দেখো দেওয়া আছে, সাধারণত এটা জিজ্ঞাসা করা হয় না, তবু তোমরা এটা 2011 সালের জনগণনা অনুযায়ী, তোমাদের এইটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতি বর্গ কিমিতে কতজন লোক বাস করে নদিয়া জেলায়, 1316। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ লিঙ্গ অনুপাত কত, 1000 সঙ্গে 947, অর্থাৎ 1000 জন মেল আর এটা হচ্ছে ফিমেল। লিঙ্গ অনুপাত হচ্ছে 1000 জন পুরুষের সাপেক্ষে নারীর অনুপাত। এটাও একবার পরীক্ষায় তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। 1000 জন পুরুষের সাপেক্ষে নারীর অনুপাত সর্বদা হচ্ছে লিঙ্গ অনুপাত। ওই জন্য লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে যাদের সংখ্যা স্থির থাকে সেটা হচ্ছে মেল, অর্থাৎ পুরুষ। পুরুষ সর্বদা 1000-এর অনুপাতে লিঙ্গ অনুপাত বোঝানো হয়, এটা তোমরা একটু জেনে যাবে। এটা পরীক্ষায় একবার জিজ্ঞাসা করা হয়েছিল। সীমানা দেখো, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে বর্ধমান ও হুগলি জেলা, উত্তরে মুর্শিদাবাদ জেলা, দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে উত্তর 24 পরগনা জেলা দ্বারা বেষ্টিত। তোমরা যদি ম্যাপ দেখো তাহলে এই ধারণাটা তোমাদের একদম স্পষ্ট হয়ে যাবে। এই জেলাটি পশ্চিমবঙ্গ প্রেসিডেন্সি বিভাগের একটা অংশ, যা তার সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসের জন্য পরিচিত। মাটির প্রকৃতি আগেই বলে দিয়েছি, পলি মাটি। ঠিক আছে? খাদার, নবীন পলি খাদার, আর প্রাচীন পলি হচ্ছে ভাঙর। তোমরা প্রত্যেকে জানো নবীন পলি হচ্ছে খাদার আর প্রাচীন পলি হচ্ছে ভাঙর। তো এখানটা নবীন পলি দ্বারা গঠিত। ফসফরাস পটাশিয়াম সমৃদ্ধ, কৃষিকাজের জন্য অত্যন্ত অনুকূল, কারণ হচ্ছে জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, ভৈরবী, এই সমস্ত যমুনা, কঙ্কনা, এই সমস্ত নদীগুলো এখানে আছে, তার পলি দ্বারা তৈরি। এরপর দেখো মহকুমার সংখ্যা, 4টে মহকুমা আছে। কৃষ্ণনগর সদর দপ্তর, রানাঘাট, কল্যাণী, তেহট্ট। বোঝা গেল? এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। সদর শহর হচ্ছে কৃষ্ণনগর, যেখানে মাটির পুতুল বিখ্যাত। আমরা আসবো আস্তে আস্তে সেই সব জায়গায়।
গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 187টা। তোমাদের যদি পঞ্চায়েত পরীক্ষার ইন্টারভিউ থাকে তাহলে এটা তোমাকে জেনে যেতে হবে। প্রাইমারি ইন্টারভিউ জেনে যেতে হবে, গ্রুপ ডির ইন্টারভিউ জেনে যেতে হবে। এই যে জেলাগুলো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, এটা যে কোনো পরীক্ষা ইন্টারভিউয়ের জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পঞ্চায়েত সমিতির সংখ্যা 18টা। তোমরা জানো যে গ্রাম পঞ্চায়েতের তিনটে স্তর, ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা আছে পশ্চিমবঙ্গে। এটা প্রত্যেকে জানো যে সেই ত্রিস্তরীয় সভায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এগুলো গুরুত্বপূর্ণ। পৌরসভায় 11টা পৌরসভা আছে, নামগুলো আর আমি রিডিং করছি না, তোমরা দেখে নেবে। আচ্ছা, জেলা পরিষদের সংখ্যা একটাই জেলা পরিষদ আছে, সেটা হচ্ছে নদিয়া জেলা পরিষদ। বোঝা গেল? এরপর কি আছে? বিধানসভার আসন সংখ্যা 17টা। জাস্ট এটুকু দেখে নিলেই হবে, জায়গাগুলো প্রয়োজন নেই। লোকসভার 2টো আসন আছে, কৃষ্ণনগর এবং রানাঘাট। ব্লকের সংখ্যা এবং নাম 18টা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক রয়েছে, নামগুলো দেখে নেবে। সাক্ষরতার হার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাক্ষরতার হার। 2011 সালের জনগণনা অনুযায়ী নদিয়া জেলার মোট সাক্ষরতার হার হচ্ছে 74.97%, যেখানে পুরুষ সাক্ষরতা 78%, মহিলা সাক্ষরতা হচ্ছে 70%। বোঝা গেল? আচ্ছা, এটা কিন্তু তোমাদেরকে প্রত্যেককে ভালোভাবে জেনে যেতে হবে। তো যেহেতু নদীর ধারে অবস্থিত, এখানে বৃষ্টিপাত অত্যন্ত বেশি। সাধারণত 1100 থেকে 1300 মিলিমিটার বৃষ্টিপাত হয় এখানে। এটা একটু জেনে যাবে, মিলিমিটার বৃষ্টিপাত এখানে হয়। 1100 থেকে 1300 মিলিমিটার বৃষ্টিপাত এখানে হয়। শীতকালে এবং গ্রীষ্মকালে আবহাওয়া বেশ মানে চরম ভাবাপন্ন বলতে পারো, এরকম তাপমাত্রা দেখা যায়। গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় কখনো কখনো 42 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। শীতকালে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকে। মোটামুটি এইরকম তাপমাত্রা থাকে, কারণ নদীর ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়, ওই জন্য শীতকালের তাপমাত্রা এরকম, গ্রীষ্মকালের তাপমাত্রা এরকম। শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো দেখে নেবে, কয়েকটা গুরুত্বপূর্ণ কলেজের নাম দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে একটু দেখে যেতে হবে, কারণ এগুলো না দেখে গেলে তোমাদের ক্ষেত্রে ভবিষ্যতে সমস্যা হবে। এখানে তো আমি কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ কোনগুলো দেখবে সেগুলো আমি তোমাকে বলে দিই। প্রথমত, এই যে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তোমাদেরকে বলি, এই নদিয়া জেলাকে বাংলার নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। দাঁড়াও, নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। প্রত্যেকে কিন্তু এটা নোট করে নেবে তোমরা যারা ক্লাস করছো, আর যারা ক্লাস করবে না পিডিএফ এর ভরসায় আছো তাদেরকে আমার কিছু বলার নেই। নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়, এটা জেনে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, এখানে 2টো বিশ্ববিদ্যালয় আছে। তোমাকে জিজ্ঞাসা করবে তোমার জেলায় কটা বিশ্ববিদ্যালয় আছে। 2টো বিশ্ববিদ্যালয় আছে, একটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়, আর একটা কি বিশ্ববিদ্যালয় বলো? বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এই দুটোই কিন্তু নদিয়ায় আছে। নদিয়া জেলায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 2টো, দেখো আমি দিয়ে দিয়েছি। একটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে বিসি কৃষি বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো জিজ্ঞাসা করবে তোমাদের ইন্টারভিউয়ে। যদি পশ্চিমবঙ্গের দিকে তোমরা পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের পরীক্ষার প্রিপারেশন নাও, তাহলেও তোমাকে 23টা জেলা পড়ে যেতে হবে। দর্শনীয় স্থান মায়াপুর, প্রথমেই ছবি দেওয়া ছিল তোমরা জানো। মায়াপুর ইস্কন খুব ভালো দর্শনীয় স্থান। নবদ্বীপ, দেখো নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। কৃষ্ণনগর মাটির পুতুল বিখ্যাত। সরপুরিয়া বা সরভাজা কৃষ্ণনগরে অত্যন্ত বিখ্যাত। শান্তিপুর, এখানে তাঁতের শাড়ি বিখ্যাত, তোমরা জানো শান্তিপুরের তাঁতের শাড়ি বলা হয়। জগদ্ধাত্রী পূজা বিখ্যাত। তোমাকে ইন্টারভিউ কিরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে বলে দিচ্ছি। তোমাকে ধরো জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা আপনাদের জেলায় কোন পুজোটা বিখ্যাত, শান্তিপুরে কোন পুজো বিখ্যাত, তুমি বললে জগদ্ধাত্রী পুজো। সঙ্গে সঙ্গে তোমার প্রশ্ন করা হবে আপনি কি জানেন পশ্চিমবঙ্গের আর কোথায় জগদ্ধাত্রী পুজো বিখ্যাত? তুমি বলবে চন্দননগর, যেটা হুগলিতে অবস্থিত। ইন্টারভিউয়ের প্রশ্ন হলে এরকম প্রশ্ন দেবে যে আপনি কি বলতে পারবেন যে পশ্চিমবঙ্গের আর কোথায় জগদ্ধাত্রী পুজো বিখ্যাত? তখন তোমাকে বলতে হবে চন্দননগর। বোঝা গেল? তো সাধারণত ইন্টারভিউয়ের প্রশ্ন তোমাদেরকে এইভাবে জিজ্ঞাসা করে। এগুলো কিন্তু তোমাদেরকে মানে এই প্রশ্ন বলার বা কথা বলার স্টাইলগুলো তোমাদেরকে জানতে হবে, কিছু করার নেই। বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? যে এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবে। তুমি শুধুমাত্র জেনে গেলে যে শান্তিপুরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত এরকমটা নয়, তোমাকে এরকমও প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, তখন তুমি বলবে যে চন্দননগর। নেক্সট। আচ্ছা, এখানটা দেখো বন্যপ্রাণী অভয়ারণ্য বেতুয়া হরি, এখানেতে বা এই উচ্চারণটা একটু এদিক ওদিক হয়।
তো বন্যপ্রাণী অভয়ারণ্য বিশেষত হরিণ উদ্যান এখানে দেখা যায়। খুব গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক তাৎপর্য আছে পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল। এটা ইতিহাস প্রেমীদের জন্য একটা উল্লেখযোগ্য স্থান। অ্যাকচুয়ালি 1757 সালে ইংরেজ বাহিনী পলাশির যুদ্ধ পলাশির আমবাগানে হয়েছিল 23শে জুন, এই বর্ষাকালে। ঠিক আছে, আর সেই সময় ইংরেজরা প্রবেশ করেছিল ভারতবর্ষে, তোমাদের সেই ইতিহাস জানা আছে। তো সেটা নদিয়া জেলায় অবস্থিত। নেক্সট, ফুলিয়া। এখানটা দেখো কৃত্তিবাসের ওঝার জন্মস্থান। ঠিক আছে, কৃত্তিবাস ওঝার জন্মস্থান হচ্ছে ফুলিয়া। ঘূর্ণি, বিশ্বমানের পোড়ামাটির কাজ যের জন্য বিখ্যাত। তুমি যখন পোড়ামাটির কাজের কথা বলবে তোমাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা আর কোথায় পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত? তুমি বলবে বাঁকুড়া। এখানে যে মাটির ঘোড়া আছে পোড়ামাটির, এটার আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি লাভ আছে। বোঝা গেল? তোমাকে এই প্রশ্নগুলো কিন্তু ইন্টারভিউ জিজ্ঞাসা করবে, বা তুমি পঞ্চায়েতের পরীক্ষা দাও, গ্রুপ সি গ্রুপ ডি যাই দাও না কেন, এই প্রশ্নগুলো এত ডিটেলসে যদি আমাদের ক্লাস থেকে তোমরা পড়ো তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রধান নদী জলঙ্গি, চূর্ণী, ইছামতি, মাথাভাঙা, হুগলি বা ভাগীরথী, ভৈরব এই নদীগুলো অন্যতম। শিল্প, তাঁত শিল্প শান্তিপুর এবং ফুলিয়ায়, সুতি, মৃৎশিল্প কৃষ্ণনগরের মাটির পুতুল, শোলা শিল্প, সরপুরিয়া, সরভাজা আমি আগেও বলেছি বিখ্যাত। কৃষিজ ফসল দেখো ধান, যেহেতু নদী উপত্যকায় শহরটা গড়ে উঠেছে, জেলাটা গড়ে উঠেছে, ধান, বিভিন্ন ধরনের ডাল, মসুর, তৈলবীজ, সরিষা, পাট, শাকসবজি এগুলো। প্রধান খনিজ দ্রব্য খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। কয়েকটা পাহাড়ের নাম দেখো এই লিস্টে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নেবে। ছোটখাটো টিলা দেখা যায়। ঠিক আছে, তেমন বড় কোনো পাহাড় নেই, সমভূমি মূলত, গাঙ্গেয় সমভূমি আর কি। বিখ্যাত ব্যক্তিত্বের নাম, খুব 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালো করে শোনো। প্রথম হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তিনি বৈষ্ণব ধর্ম এবং ভক্তি আন্দোলনের প্রবর্তক। বিশ্বজুড়ে তার খ্যাতি আছে। 1486 সালে জন্মগ্রহণ করেছিলেন। দুটোই জিজ্ঞাসা করে, এটা একবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল। শ্রী অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান শিষ্য এবং ধর্মপ্রচারক, যিনি নদিয়ার শান্তিপুরে বাস করতেন, যেখানে তাঁতের শাড়ি বিখ্যাত। আচ্ছা, স্বামী নিগমানন্দ দেখো নদিয়ায় জন্মগ্রহণকারী একজন বিখ্যাত ব্যক্তি, যিনি সরস্বতী মঠ প্রতিষ্ঠা করেছিলেন। কৃত্তিবাস ওঝা রামায়ণের অনুবাদক, যিনি নবদ্বীপের কাছে জন্মগ্রহণ করেন, রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন। দ্বিজেন্দ্রলাল রায়ে যাবার আগে আমরা আরো কয়েকটা নাম এখানেতে অ্যাড করে নেব। সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র। ঠিক আছে, দীনবন্ধু মিত্র। ঠিক আছে, অনেক কিছু জেনে যেতে হবে, এই নামটা লিস্টে দেওয়া নেই। তিনি 1830 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1873 সালে মৃত্যুবরণ করেন। দীনবন্ধু মিত্র 1830 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1830 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1873 সালে মৃত্যুবরণ করেন। তো তার যে নাটক সেটা হচ্ছে নীল দর্পণ। তোমাদের সাল সমেত পরীক্ষায় জিজ্ঞাসা করে যদি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হয়। বোঝা গেল? নীল দর্পণ তোমরা দেখে নেবে। 1860 অন্যতম নাটক। কমলে কামিনী পরীক্ষায় জিজ্ঞাসা করে, দেখে নেবে কমলে কামিনী। আরেকটা পরে বিয়ে পাগল বুড়ো, বিয়ে পাগল বুড়ো এটা খুব গুরুত্বপূর্ণ। 1866 সাল সমেত জিজ্ঞাসা করে দীনবন্ধু মিত্রের। ঠিক আছে, তিনি একটা কাব্য লিখেছিলেন, মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞাসা করে সুরধ্বনি কাব্য। কারণ দীনবন্ধু মিত্র নাট্যকার ছিলেন, কিন্তু তিনি একটা কাব্য লিখেছিলেন, সেটা হচ্ছে সুরধ্বনি কাব্য, মনে থাকবে। এগুলো কিন্তু তাকে এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। তোমাকে প্রশ্ন করতে পারে দীনবন্ধু মিত্রের পূর্ব নাম কি ছিল? গন্ধর্ব নারায়ণ। দীনবন্ধু মিত্রের পূর্ব নাম ছিল গন্ধর্ব নারায়ণ মিত্র। এগুলো পর পর খাতায় তোমরা লিখে নেবে। এই পিডিএফ এর মতো থাকলে কিন্তু কোনো তোমাদের কাজের কাজ হবে না। কাজেই তোমরা এই যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা খাতায় লিখে নেবে। ঠিক আছে, তো এগুলো তোমাদের ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। আর নীল দর্পণ নাটকটাকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, নীল দর্পণ নাটকটাকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন, এই যে নীল দর্পণ এটাকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট হচ্ছে কি বললাম, নেক্সট হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, ডিএল রায় বলা হতো।
তার ছদ্মনাম ছিল দ্বিজেন্দ্রলাল রায়, 1863 থেকে 1913। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে বছর নোবেল পুরস্কার পান ওই বছর তিনি মারা গিয়েছিলেন। তার কয়েকটা নাটকের নাম কিন্তু তোমাকে জেনে যেতে হবে। তার কয়েকটা, যেহেতু তোমাদের ঐতিহাসিক পলাশির জায়গাটা আছে, তার তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তার ঐতিহাসিক নাটকের একটা নাম বলো, তুমি বলবে নূরজাহান। ডিএল রায়ের লেখা একটা ঐতিহাসিক নাটক। তুমি কি বলবে? মেবার পতন। এগুলো সব ঐতিহাসিক নাটক, ডিএল রায়ের লেখা। মেবার পতন এগুলো হচ্ছে ঐতিহাসিক নাটক। এই দুটো নাম তোমাকে একটু জেনে যেতে হবে। তার সামাজিক নাটক ছিল দুটো, একটা হচ্ছে পরপারে আর একটা হচ্ছে বঙ্গনারী। এই দুটো হচ্ছে সামাজিক নাটক। বোঝা গেল? তাছাড়াও তার ঐতিহাসিক নাটক মেবার পতন ছাড়া ছিল শাহজাহান। ঠিক আছে, এই নাটকের নামগুলো কিন্তু তোমাকে জেনে যেতে হবে, না হলে কিন্তু তোমার ক্ষেত্রে খুব অসুবিধে হবে। ডিএল রায়, এটা তার ছদ্মনাম ছিল ডিএল রায়। তো তিনি চন্দ্রগুপ্ত নাটক লিখেছিলেন 1911 সালে। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, সেখানেতেই সেই বিখ্যাত উক্তিটা আছে। কি বিখ্যাত উক্তি? সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, সেটা ডিএল রায়ের এইটা। তারপরে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। দেখে নাও, ডিএল রায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী 1929 আর অপরাজিত এই দুটো রচনা করেছিলেন। নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালীর সালটা অনেক সময় দেয় 1929। ঈশ্বর গুপ্ত নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন। তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় ঈশ্বর গুপ্ত সংবাদ প্রভাকর এই পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত। ঠিক আছে, তাকে বলা হতো গুপ্ত কবি। ঠিক আছে, কার্তিক চন্দ্র রায় দেখে নেবে। মদন মোহন তর্কালঙ্কার বিদ্যাসাগরের সমসাময়িক লেখক। স্বাধীনতা সংগ্রামী ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন। ঠিক আছে, সেই বুড়িবালামের যুদ্ধ হয়েছিল। তাছাড়াও কয়েকজনের নাম আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা নামগুলো পড়ে নেবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি চৈতন্য মহাপ্রভু, দ্বিজেন্দ্রলাল রায়, এনারা প্রত্যেকেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। রামতনু লাহিড়ী প্রত্যেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা দেখে নেবে যদি তুমি প্রাইমারি টেট দিতে যাও বা গ্রুপ সি গ্রুপ ডি যেটারই টেট দিতে যাও না কেন। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আমি বলেছি দুটো, কল্যাণী আর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, দুটো। ঠিক আছে, নেক্সট বিদ্যাসাগর বিদ্যালয় আছে, এটি কৃষি বিশ্ববিদ্যালয় বলেছি। জলসেচ ব্যবস্থা নিয়ে সেরকম কোনো অসুবিধের জায়গা নেই। এবার হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এটা বলি ক্লাসটা শেষ হবে। 1787 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জেলাটার নাম প্রথম ঘোষণা করে। তারপর 1948 সালে 23শে ফেব্রুয়ারি জেলাটা আধুনিক জেলা গঠিত হয়। জলঙ্গি নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগর, তোমাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করেছিল তাই আমি দিয়েছি। দুধ উৎপাদনে এটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম। ডাল উৎপাদনে প্রথম। রজনীগন্ধা ফুল উৎপাদনে প্রথম। তৈল বীজ উৎপাদনে প্রথম, অর্থাৎ সরিষা এই জাতীয় জিনিস উৎপাদনে এটা প্রথম। আজকে নদিয়া জেলা ছিল তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি প্রাইমারি ইন্টারভিউর জন্য। এবার যারা ভর্তি হতে চাইছো তাদের জন্য WBSSC ইন্টারভিউ ব্যাচ এসেছে নতুন। ইতিমধ্যে 145 জন মতো স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করছে। তোমরা যদি নাম এনরোল করাতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। কোর্স ফি বলে দিই, কোর্স ফি কিছু অফার নেই। তোমরা যদি মনে করো যে তোমরা ভর্তি হবে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে 299 পেমেন্ট করে দেবে। পেমেন্ট আইডি দিয়ে দেওয়া হবে। তোমরা সরাসরি ব্যাচে এনরোল করাতে পারবে। মক ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে, এই যে মক টেস্ট নেওয়া হবে, তুমি তোমার মক টেস্ট দিতে পারবে গুগল মিটের মাধ্যমে। ইন্টারভিউ সম্পর্কে গাইডেন্স থাকবে। ইতিমধ্যে 9টা থিওরির ক্লাস আছে, তুমি 9টা থিওরি ক্লাস পেয়ে যাবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, লাইভ এবং রেকর্ড ক্লাস থাকবে, এবং পরীক্ষার আগে পর্যন্ত তোমাকে গাইডেন্স দেওয়া হবে। আর এই যে 23টা জেলা আছে, 23টা জেলার এরকম ক্লাস পাবে, ক্লাসের অ্যানালিসিস পাবে, আর এটার পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। তাহলে কি বললাম, যারা ইন্টারভিউ ব্যাচেতে আসতে চাইছো 6294293903 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে যে আমি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাই। কেউ কল করবে না, কল করলে আমাদের পক্ষ থেকে ফোন তোলা সম্ভব নয়, সারাদিনই ফোন ব্যস্ত থাকে। কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, তারপর তোমার অসুবিধাটা লিখবে, যদি কিছু জানবার থাকে লিখবে, আমরা তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো সময় মতো। থ্যাংক ইউ।